সমন্বয়কদের নেতৃত্বে থাকাতে এই আন্দোলনের ক্যারেক্টারিস্টিক্স কি, কারা আন্দোলন করছে, কিভাবে কোথায় কি হচ্ছে, এইটা আসলে গোয়েন্দা সংস্থাও ঠিকঠাক ধরতে পারে না, সরকারও ঠিকঠাক বুঝতে পারে না যে কে কোথায় কি করছে। যেই মন্তব্যে পুরো আন্দোলন বা পুরো বিক্ষোভ যেটি ছিল সেটির মধ্যে আগুনের মধ্যে ঘি ঢাললে যেরকম হয় সেই রকম অবস্থা হয়েছে এবং এক ধরনের বিস্ফোরণ ঘটে গেছে। 15 জুলাইতে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়, পেটানো হয়, এই ছবি যখন সারা দেশে ভাইরাল হয়ে যায় তখন আন্দোলনটা সমস্ত বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ে। ওই ক্যামেরা তাক করানো অবস্থাতেই আবু সাঈদকে গুলি করা হয়, 19টা হল স্বাধীন হয় এবং 19টা হল থেকে ছাত্রলীগকে বের করে দেওয়া হয়। এই 17 তারিখ সন্ধ্যাতেই পুরো যাত্রাবাড়ি অচল হয়ে যায়। কঠিন প্রতিরোধ গড়ে তোলে এবং প্রথম পুলিশের বিরুদ্ধে জনতার যে প্রতিরোধ, এটি এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং যাত্রাবাড়িতে মাদ্রাসা এবং স্থানীয় যারা রয়েছেন তাদের মধ্য দিয়ে শুরু হয় এবং মোটা দাগে সাংবাদিকতা করার যে বিষয় সেটি গণমাধ্যম করতে পারেনি। হাইকোর্টের একটি আদেশকে ঘিরে গত বছরের যে কোটা সংস্কার আন্দোলন সেটি শুরু হয় 5ই জুন। হাইকোর্ট ঠিক দুপুরবেলা একটি আদেশ দেয় এবং আমি তখনই আমার অফিসকে জানাই যে ভাই, আজকে যেহেতু এই আদেশটি দিয়েছে এবং এর মধ্য দিয়ে কোটা পুনর্বহাল করা হয়েছে, এর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এর আগে কোটা সংস্কার আন্দোলন করেছিল, যারা কোটা বাতিলের জন্য আন্দোলন করেছিল, তারা এটি মেনে নেবে না, কোনো অবস্থাতেই মেনে নেবে এবং তারা এটার প্রতিক্রিয়া জানাবে, বিক্ষোভ করবে। এরপরই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার সেটি সন্ধ্যার আগেই যাই এবং সন্ধ্যার একটু পরপরই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভেতর থেকে শিক্ষার্থী যারা সেখানে উপস্থিত ছিল তারা সবাই মিলে একটি তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া জানায় এবং সেটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্য যেখানে রয়েছে সেখানটায় শেষ হয় এবং এভাবে কয়েকদিন করে জুন মাসেই, তখন কুরবানির ঈদ ছিল, কুরবানির ঈদের আগে 5-6 দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল হয়েছে এই বিষয়টাতে বা কোটার সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলনের জন্য জনমত তৈরির থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে কাজগুলো সেগুলো এই নেতারা বা তখনকার যে গণতান্ত্রিক ছাত্রশক্তি ছিল তাদের যারা নেতা ছিল তারা মোটামুটি বিষয়টা গোছানোর চেষ্টা করেছেন এবং বড় আকারে যে আন্দোলনটি শুরু হয়েছে সেটি হলো 1 জুলাই। জুলাই মাসের 1 তারিখে বিশ্ববিদ্যালয়ের একইভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগারটি ছিল সেই কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে আবারও শুরু হয় এবং 2 দিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ছিল এবং রাজু ভাস্কর্যের এলাকায় গিয়ে শেষ হয় এবং 3 তারিখ প্রথম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বড় একটি মিছিল নিয়ে শাহবাগে যায় এবং তার পরের দিন হাইকোর্টের আরেকটি ডেট ছিল, শুনানি তারিখ ছিল। শিক্ষার্থীরা আশা করেছিল হাইকোর্ট সে তারিখে একটি সিদ্ধান্ত দেবে, সিদ্ধান্ত যেটি আগে কোটা যেটি পুনর্বহাল করার সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তটি প্রত্যাহার করে নিয়ে নতুন করে একটি সিদ্ধান্ত দেবে, যার ফলে আগে যে কোটাটা বাতিল করা হয়েছিল সেটি বহাল থাকবে। কিন্তু সেদিনও কোনো ধরনের সিদ্ধান্ত হাইকোর্ট থেকে আসেনি। হাইকোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে এটি সরকারের বিষয়, এখানে কোটা কমানোর সুযোগ নেই, এই ধরনের একটা সিদ্ধান্ত ছিল। এরপরে শিক্ষার্থীদের যে বিক্ষোভ, শিক্ষার্থীদের যে ক্ষোভের মাত্রা সেটি অনেক বেশি বেড়ে যায় এবং তারা কোনোভাবেই এটি মেনে নিতে পারছিলেন না, কারণ 30% বা 55% কোটা সেটি যদি বহাল থাকে সেক্ষেত্রে প্রথম দ্বিতীয় শ্রেণী বা অন্যান্য শ্রেণীতে কারোই মেধা তালিকায় চাকরি পাওয়ার সুযোগটা অনেক কমে যায়, যার কারণে এই ক্ষোভটা তারা আসলে মানতে পারছিলেন না এবং তখন থেকে 7 তারিখ পর্যন্ত শাহবাগে ছিল। শুধু বিশ্ববিদ্যালয় থেকে স্লোগান বা মিছিল করে এসে শিক্ষার্থীরা শাহবাগে এসে জমায়েত করতেন কিছুক্ষণ অবরোধ থেকে এবং 7 তারিখ থেকে আন্দোলনের গতিটা অনেক বেশি বেড়ে যায় এবং এটা পুরো দেশে ছড়িয়ে পড়ে এবং দেশের অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল বা দেশের অন্যান্য যে জেলাগুলো ছিল সেখানকার শিক্ষার্থীরাও নিজেদের মধ্যে সমন্বয় করতে শুরু করে এবং এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আত্মপ্রকাশ ঘটে। নাহিদ ইসলাম সহ যারা রয়েছেন এরা সবাই সমন্বয়ক হিসেবে আসেন এবং তারা সারা দেশে এক ধরনের যোগাযোগ বা এক ধরনের নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করেন এবং এই আন্দোলনে যদি একেবারে টার্নিং পয়েন্টের কথা আমরা বলি সেটি হচ্ছে 14 জুলাই। শেখ হাসিনা তার একটি চীন সফর ছিল, চীন সফরটি তিনি সংক্ষিপ্ত করে দেশে চলে আসেন এই আন্দোলনকে ঘিরে, দেশে টালমাটাল পরিস্থিতিকে ঘিরে। সেদিন আসার পরে 14 তারিখ তিনি দুপুর বেলার সময় একটি সংবাদ সম্মেলন করেন এবং সেই সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যারা আন্দোলন করছে তারা রাজাকারের বাচ্চা হতে পারবে, রাজাকারের কাচ্চাদেরকে জব দেওয়া হবে কিনা, চাকরি দেওয়া হবে কিনা, এই ধরনের তিনি একটি মন্তব্য করেছিলেন এবং যেই মন্তব্যে পুরো আন্দোলন বা পুরো বিক্ষোভ যেটি ছিল সেটির মধ্যে আগুনের মধ্যে ঘি ঢাললে যেরকম হয় সেই রকম অবস্থা হয়েছে এবং এক ধরনের বিস্ফোরণ ঘটে গেছে এবং সেদিন রাত্রেও আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলাম, তখনও আমি বিশ্ববিদ্যালয় হলে থাকতাম। স্বয়ংক্রিয়ভাবে কোনো ধরনের নির্দেশনা ছাড়া, কোনো ধরনের যোগাযোগ ছাড়া শিক্ষার্থীরা তাৎক্ষণিক শেখ হাসিনার যে বক্তব্য রাজাকারের বাচ্চা সেই বক্তব্যের প্রতিক্রিয়া জানানোর জন্য বিশ্ববিদ্যালয় হলের যে লাইট ছিল সেই লাইটগুলো তারা বন্ধ করে দিয়ে তুমি কি আমাকে রাজাকার এই স্লোগানটি শুরু করে এবং রাত 9টার কিছুক্ষণ পরে এই স্লোগানটি তারা দেয় এবং কিছুক্ষণের মধ্যে এটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন চ্যানেল এটি
ভাইরাল হয়ে যায় এবং এখানেও আমার একটা গুরুত্বপূর্ণ রোল ছিল। প্রথম যে ভিডিওটি সারা দেশে ভাইরাল হয় সেটি আমার ফোনে করা, অর্থাৎ তুমি কি আমি কি রাজাকার রাজাকার যে স্লোগানটি, এটি প্রথম আমাদের হলে দেয়া হয়। ওই ভিডিওটি আমি একটি গ্রুপে পোস্ট করি এবং সেটি তাৎক্ষণিকভাবে ওই দিনের মধ্যে 2 মিলিয়ন ভিউজ হয় এবং অসংখ্য পেজে সেটি ছড়িয়ে পড়ে এবং সারা দেশ উত্তাল হয়ে পড়ে। পরবর্তীতে সবগুলো হল থেকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে এবং তারা পুরো রাত প্রায় 2টা পর্যন্ত স্লোগান দেয়। রাজু ভাস্কর্যে শত শত হাজার হাজার শিক্ষার্থী, নারী শিক্ষার্থীরা তাদের হল ভেঙে চলে আসে। সবাই সেখানে দীর্ঘক্ষণ সমাবেশ করে এবং তারা বলে যে কোটা কোনো অবস্থাতেই তারা মেনে নেবেন না এবং শেখ হাসিনা যদি সেটি আরও চাপিয়ে দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে তারা আরও বড় ধরনের আন্দোলনের ওই দিনই তারা প্রতিশ্রুতি দেন এবং আন্দোলনটিকে আরও বেশি জোরালো করছে, আন্দোলনে আরও বেশি ঘি ঢেলেছে পরের দিন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ একটা নারকীয় হামলা চালিয়েছিল। বিশ্ববিদ্যালয় এলাকার ভেতরে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগরীর যত নেতাকর্মী রয়েছে, যুবলীগের যত নেতাকর্মী রয়েছে, আওয়ামী লীগের, ছাত্রলীগের সমস্ত নেতাকর্মীরা ঢুকে টোকাইদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে বেধড়ক পেটানো হয়েছে এবং যারা চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলেন সেখানেও তাদেরকে পেটানো হয় এবং এইটা সারা দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তোলে, সারা দেশের শিক্ষার্থী সমাজকে বিক্ষুব্ধ করে তোলে এবং তারা সবাই তখন সিদ্ধান্ত নেয় যে এরপর থেকে আসলে আর কোনো অবস্থাতে এই আন্দোলন শেষ করা যাবে না এবং কোটা রেখে কোনো ধরনের সমাধানে যাওয়া যাবে না। আন্দোলনের আরও একটি স্পার্ক মোমেন্ট বা মোমেন্টাম হচ্ছে তারপরের দিন 16 জুলাই, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন 15 জুলাইতে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়, পেটানো হয়। এই ছবি যখন সারা দেশে ভাইরাল হয়ে যায় তখন আন্দোলনটা সমস্ত বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ে এবং 16 জুলাই যেটি ঘটে, সারা দেশে 6 জন শিক্ষার্থী জীবন দেন বা আরও 2 একজন পথচারী ছিলেন। এর মধ্যে আবু সাঈদের যে ভিডিওটি বা আবু সাঈদের যে শহীদ হবার ঘটনা, একেবারে ঠিক দুপুর, আমার স্পষ্ট মনে আছে আমাদের তখন 2টার যে সংবাদ, সেই সংবাদটি চলছিল এবং এনটিভিতেই এটি একেবারে লাইভ সম্প্রচার করা হয়েছে। তখন আমরা রংপুর একটি লাইভে ছিলাম নিউজের মধ্যে এবং সে সময় আমাদের ক্যামেরা আবু সাঈদের দিকে তাক করানো ছিল এবং ওই ক্যামেরা তাক করানো অবস্থাতেই আবু সাঈদকে গুলি করা হয় এবং আমাদের যিনি নিউজ এডিটর ছিলেন তিনি যখন দেখলেন যে আবু সাঈদের উপর গুলি করা হচ্ছে, সে পড়ে যাচ্ছে, সে সময় তিনি লাইভ বন্ধ না করে সেটি আরও দীর্ঘক্ষণ এটি চালিয়েছেন এবং পরবর্তী সময় অন্য আরও অনেক গণমাধ্যমে এটি এসছে এবং এইটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে সবচেয়ে বেশি তাড়িত করেছে। মানুষ আর ঘরে বসে থাকার মতো অবস্থায় থাকেননি। তারা বলছেন যে ন্যায্য শিক্ষার্থীদের যে দাবি, এই দাবিতে এইভাবে একজন নিরস্ত্র শিক্ষার্থীর উপর হামলা চালানো, এটি কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না এবং এরপরে সারা দেশে আসলে আন্দোলনটি শুরু হয় এবং তারপরের দিনের ঘটনা আরও ঘটনাবহুল। 16 তারিখ রাত্রে সর্বপ্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব সাহসী একটি ভূমিকা পালন করেছেন, যেটি বাংলাদেশে 75 বছরের ইতিহাসে তেমন ঘটবার কোনো নজির আসলে ছিল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 16 তারিখ রাত্রেই বিশ্ববিদ্যালয়ের গেটগুলো বন্ধ করে দিয়ে কুকুর এবং ছাত্রলীগের প্রবেশ নিষিদ্ধ, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সমস্ত নেতাকর্মীদেরকে বের করে দিয়ে এবং ছাত্রলীগ একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই ঘটনাটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে সেটির একটি রিফ্লেকশন ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে শিক্ষার্থীরা, রোকেয়া হলে যে ছাত্রলীগের নেত্রী ছিলেন, দীর্ঘদিন যারা নানা ধরনের জুলুমের মধ্যে ছিলেন, শিক্ষার্থীদেরকে নানাভাবে নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন, জোরপূর্বক নানা কিছু করেছেন, এই যে দীর্ঘদিনের ক্ষোভ, সেদিন শিক্ষার্থীদের যে ক্ষোভ, এই ক্ষোভটা আর নিবারণ করা যায়নি। শিক্ষার্থীরা ওই রোকেয়া হলের যিনি সভাপতি ছিলেন তাকে টেনে হিঁচড়ে মেরে হল থেকে বের করে দেন এবং রোকেয়া হলের এই ঘটনাটা প্রায় 12 ঘন্টার মধ্যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল একরকম স্বাধীন হয়ে যায়। এর মধ্যে 15 তারিখের কিছু বিষয়, 16 তারিখের আর অনেকগুলো বিষয় বাদ যাচ্ছে। 15 তারিখে ছাত্রলীগ যখন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে হামলা করে তখন বিভিন্ন ছাত্র সংগঠন সহ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের যে হলগুলো ছিল সেই হলগুলো থেকে একটি প্রতিরোধ করেন এবং 16 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে কেন্দ্রীয় শহীদ মিনার ছিল সেখানে অসংখ্য শিক্ষার্থীর লাঠি সহ হাতে ছিল। যদি ছাত্রলীগ কোনো ধরনের অ্যাটাক করে সেক্ষেত্রে তারা মোকাবেলা করবে, এই ধরনের একটি পরিস্থিতি ছিল। এবং 17 তারিখ যখন সতেরো তারিখ সকালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের সমস্ত নেতাকর্মীদেরকে শিক্ষার্থীরা বের করে দেয় এবং ছাত্রলীগের যে গত দীর্ঘ সময়ের 15 বছরের জুলুম ছিল, নির্যাতনের ইতিহাস ছিল এবং শিক্ষার্থীরা যে নানাভাবে নিষ্পেষিত হয়েছে এবং সমস্ত ক্ষোভের একত্রিত বহিঃপ্রকাশ সেই 17 তারিখের সকালবেলা বা 16 তারিখ রাত থেকে ঘটতে শুরু করে এবং প্রত্যেকটি হল, শিক্ষার্থীরা তখন এটি নাম দিয়েছিল যে স্বাধীন। প্রত্যেকটি হল একটার পর একটা হল, আমাদের কাছে খবর আসতেছিল যে যখন শিক্ষার্থীরা হল থেকে ছাত্রলীগকে বের করে দিচ্ছেন এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ করছেন তখন তারা প্রভোস্টের থেকে একটি
সাইন নিয়ে নিতেন এবং সেই সাইনটা সহ আমাদের কাছে ওই কাগজটা আসতো। তখনই তারা বলতেন যে এই একটা হল স্বাধীন হলো, এই একটা হল স্বাধীন হলো, আরেকটা হল স্বাধীন হলো। এভাবে করতে করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 19টা হল ছিল, 19টা হল স্বাধীন হয় এবং 19টা হল থেকে ছাত্রলীগকে বের করে দেওয়া হয়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই বের করে দেওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ছিল তৎকালীন, সেই প্রশাসন 17 তারিখই একটি জরুরি সিনেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা ডেকে অথবা সিনেট সভা ডেকে বিশ্ববিদ্যালয়ের যে হল, সেই হলগুলো সন্ধ্যা 6টার মধ্যে খালি করার ঘোষণা দেয়, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে, সবাইকে হল ছাড়ার নির্দেশ দেয়। এবং তখন অনেক শিক্ষার্থী এবং যারা এখন সমন্বয়ক বা উপদেষ্টা হয়েছেন তারা অনেকে চেষ্টা করেছেন যে যাতে কোনো অবস্থাতেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা হল না ছাড়ে। কিন্তু প্রশাসনের যেই অবস্থান ছিল, যদি কেউ হলে থাকে তাকে আইনি এবং নানা বা প্রশাসনিকভাবে হয়রানি করা হবে, এই ধরনের নানা ধরনের ভয়ভীতির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যেতে বাধ্য হয়। সেদিন একটি কর্মসূচি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। আবু সাহিদ সহ 16 তারিখ যারা জীবন দিয়েছিলেন বা যারা পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন তাদের গায়েবানা জানাজার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। রাজু ভাস্কর্যের ওইখানে ওই দিন পুলিশ একদম পুলিশ, র্যাব, বিজিবি সহ সবাই ঘেরাও করে রেখেছিল, সেখানে শিক্ষার্থীদেরকে যেতে দেয় নাই। তারা সেখানে না যেতে পেরে ভিসি চত্বরে একটি গায়েবানা জানাজা করছে এবং জানাজার নামাজ শেষ করে তারা কফিন মিছিল শুরু করেছিল, যে কফিন মিছিলটি ভিসি চত্বর থেকে রাজু ভাস্কর্যে যাওয়ার কথা। এবং এই ভিসি চত্বর থেকে রাজু ভাস্কর্যের মাঝখানে যে গুরুদুয়ারা আছেন, শিখ ধর্মাবলম্বীদের একটি উপাসনালয় রয়েছে, সেই উপাসনালয়ের ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে তৎকালীন ডিবির যেই প্রধান ছিলেন ডিএমপির হারুন সাহেব, তিনি একটি অভিযান পরিচালনা করেন এবং শিক্ষার্থীদের উপর, সাংবাদিকদের উপর টিয়ারশেল নিক্ষেপ করেন এবং নানাভাবে দমন করে শিক্ষার্থীদেরকে সেখান থেকে ডিসপার্স করে দেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন রাত্রেও বিশ্ববিদ্যালয় ত্যাগ করতে বাধ্য হয়। আন্দোলনের সবচেয়ে বড় মোমেন্টাম যেটি ছিল এই 17 তারিখ সন্ধ্যা থেকে, এই 17 তারিখ সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কাছে ওইভাবে আন্দোলন ছিল না। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীরা যারা ছিল তারা বিভিন্ন জায়গায় মেসে অবস্থান করে এবং নানাভাবে আন্দোলনে ছিল, রাজপথে ছিল, সক্রিয় ছিল। কিন্তু ওই দিন সন্ধ্যায়, এই 17 তারিখ সন্ধ্যাতেই পুরো যাত্রাবাড়ি অচল হয়ে যায়। যাত্রাবাড়ি প্রায় 4 কিলোমিটার জায়গা জুড়ে যাত্রাবাড়িতে যারা বিপ্লবী রয়েছেন, যারা আন্দোলনকারী রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারা হয়েছে, এই খবর শোনার পরপরই তারা আর ঘরে বসে থাকতে পারেনি। তারা রাজপথ একেবারে যাত্রাবাড়ি থানার সামনে থেকে শুরু করে 4 কিলোমিটার জায়গা জুড়ে পুরো জায়গাটি ব্লকেট করে দেন এবং সেখানে তারা অসংখ্য ট্রাক এবং কাভার্ড ভ্যান যেগুলো আছে এগুলো দিয়েই পুরো রাস্তাটা অবরোধ করে রাখেন এবং প্রায় বেশ কয়েকদিন, টানা 4-5 দিন সেখানে অবরুদ্ধ ছিল এবং পুলিশ, র্যাব, বিজিবি অসংখ্যবার সেখানে টহল করেছে, অভিযান করেছে, কিন্তু সে রাস্তা একদম খালি করতে পারেনি বা একদম স্বাভাবিক করা পরিস্থিতিতে নিতে পারেননি। এটি এভাবে ছিল। এর বাইরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ঢাকার অনেকগুলো জায়গায়, রামপুরাতে, উত্তরাতে এবং মিরপুরে বিভিন্ন জায়গায় তারা যেখানকার বিশ্ববিদ্যালয় আশপাশের যে জায়গাগুলো রয়েছে সেখানে কঠিন প্রতিরোধ গড়ে তোলে এবং প্রথম পুলিশের বিরুদ্ধে জনতার যে প্রতিরোধ, এটি এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং যাত্রাবাড়িতে মাদ্রাসা এবং স্থানীয় যারা রয়েছেন তাদের মধ্য দিয়ে শুরু হয় এবং যে ওই দিকে একজন পড়ে যাচ্ছে, পুলিশ তারপরেও গুলি চালাচ্ছে, নিরস্ত্র সাধারণ মানুষ এভাবে দাঁড়িয়ে আছে বা পুলিশকে গালি দিচ্ছে, পুলিশ ওভাবে গুলি করছে, বিজিবি গুলি করছে, এর প্রত্যেকটি স্পটে আমাদের চোখের সামনে পুলিশ গুলি করছে। ওই পাশে যে মারা যাচ্ছেন, আমাদের আবার সাংবাদিকদের একটু অসুবিধা ছিল কি, আমাদের ওই পাশে যাওয়ার অবস্থা ছিল না, কারণ আন্দোলনকারীরা তখন গণমাধ্যমকেও শেখ হাসিনার দোসর এবং দালাল আখ্যা দিয়ে সবাইকে গণহারে পেটাচ্ছিল, এরকম একটা পরিস্থিতি। তারা কে আসলে আন্দোলনের পক্ষে, কারা আসলে আন্দোলনের জন্য ভূমিকা রাখছে, এই ধরনের অবস্থা তখন ছিল না। তখন তাদের কাছে মনে হবার যৌক্তিক কারণ ছিল, কারণ 17 তারিখ 18 তারিখের পর থেকে গণমাধ্যম, সত্যিকারের যে গণমাধ্যমের ভূমিকা, সত্য তুলে ধরবার যে ভূমিকা, মানুষের পাশে থাকবার যে ভূমিকার কথা, সেটি পালন করতে পারেনি। এই দিন থেকে বিশেষ করে 18 তারিখ থেকে 18 তারিখ বিকেল থেকে প্রায় 3 আগস্ট পর্যন্ত বা আরও যদি ধরি 5 আগস্ট পর্যন্ত অধিকাংশ গণমাধ্যমিক কম বেশি নিয়ন্ত্রণের মধ্যে ছিল এবং এর মাঝে অনেক গণমাধ্যম চেষ্টা করেছে, কিছু সরকারের পক্ষে দালালি করেছে, কিছু বিপ্লবীদের জন্য নানাভাবে ভূমিকা রাখার চেষ্টা করেছে, কিন্তু মোটা দাগে সাংবাদিকতা করার যে বিষয় সেটি গণমাধ্যম করতে পারেনি। এই কারণে যখন তারা দেখছেন যে রাস্তায় পুলিশ পিটিয়ে মানুষ মারছে, গুলি করছে এবং আন্দোলন হচ্ছে, কিন্তু টেলিভিশন দেখাচ্ছে কোনো আন্দোলন হচ্ছে না, আর ঢাকার জীবনযাত্রা একদম স্বাভাবিক হয়ে গেছে, সেক্ষেত্রে তাদের গণমাধ্যমের প্রতি ক্ষোভ থাকাটা খুব আশাটাও খুব স্বাভাবিক ছিল এবং তারা গণমাধ্যমের কর্মীদেরকে যেখানেই পাচ্ছিলেন সেখানেই পেটাচ্ছিলেন এবং কয়েকটি চ্যানেলের ভূমিকা তো খুবই নিন্দনীয় ছিল, যার ফলে আসলে আমাদের পক্ষে
ওই পাশে যাওয়া, অর্থাৎ লাশ দেখার জন্য আমরা মেডিকেল কলেজ ছাড়া, হসপিটাল ছাড়া ওই পাশে যাওয়ার মতো অবস্থা আমাদের ছিল। আমরা অনেকবার চেষ্টা করেছি আন্দোলনকারীদের ওই পাশে যাওয়ার, কিন্তু ঢিল মারার থেকে শুরু করে নানাভাবে প্রতিরোধের মুখে আমাদেরকেও পড়তে হয়েছে, যার কারণে আমরা ওইদিকে যেতে পারিনি। যাত্রাবাড়িকে মানে আমরা জুলাই বিপ্লবের একটা লেলিনগ্রাদ বা স্টালিনগ্রাদ এরকম বলতে চাই। মানে এইটা একটা দুর্গ ছিল। আমি অন্তত যাত্রাবাড়িতে 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ 3 দিন 4 দিন গিয়েছি টানা। আমরা যেটি দেখেছি, পুলিশ সমন্বিত যৌথ বাহিনী সবাই মিলে একটা অভিযান পরিচালনা করে, ধরেন 100 গজ ক্লিয়ার করে। 100 গজ ক্লিয়ার করার পরে পুলিশ যখন পেছনে চলে আসে, আন্দোলনকারীরা আবার রাস্তায় চলে আসে। তারা বিভিন্ন গলি, বিভিন্ন গড়, বিভিন্ন জনের দোকান, এগুলোতে তারা সাধারণ নাগরিক, সাধারণ বাসিন্দা হিসেবে বসে থাকতেন, ব্যবসায়ী হিসেবে বসে থাকতেন। কিন্তু যে মুহূর্তে পুলিশ একটু পিছু উঠলো, তারা আবার রাস্তায় চলে আসতেন। এবং পুলিশের জন্য এটি খুব বিব্রতকর অবস্থা হয়ে গেছে। তারা এই রাস্তাটি একদমই ক্লিয়ার করতে পারেনি, এবং এটি ক্লিয়ার করতে করতে তার 22 তারিখ লেগে যায়। 22 তারিখও তারা পুরোদম এই রাস্তা ক্লিয়ার করতে পারেনি পুরোটা। এটি আন্দোলনকারীদের দখলে ছিল একটা দীর্ঘ সময় ধরে। এবং এখানে এই পুলিশের, বিশেষ করে ঢাকা মহানগর পুলিশের এবং র্যাবের, বিজিবির সবচেয়ে বেশি শক্তি খরচ হয়। টানা 3 দিন 4 দিন স্ট্রিটে রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে তাদের যুদ্ধ করতে হয়, বা আন্দোলনকারীদের দিক থেকেও তাদেরকে নানাভাবে আক্রমণ চালানো হয়। 22 জুলাইয়ের পরে সরকার সেনাবাহিনী এর আগেই সেনা মোতায়েন করে, কারফিউ জারি করে, ব্ল্যাক আউট ঘোষণা করে। আন্দোলন টেলিভিশনগুলো কিচ্ছু দেখাতে পারে না, একটা টেলিভিশনও কিছু দেখাতে পারে না। এবং স্ক্রলে কতজন মারা গেছে, কোথায় কোথায় হামলা হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, কিচ্ছু কোনো টেলিভিশন দেখায়নি আমার জানা মতে। আমি সবগুলো টেলিভিশনের মনিটর, আমাদের যে মনিটরগুলো আছে, পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি। অধিকাংশ টেলিভিশনে ওই সময় কিছু দেখাইতে, বিশেষ করে 3 দিন যেটি একবার একদম ব্ল্যাক আউট ছিল। তারপরে অনেকে নানাভাবে দেখিয়েছে। এরপরে আন্দোলনের ধাপটা আসলে ভিন্ন জায়গায় চলে যায়। এর মাঝখানে আন্দোলনের যে প্রথম সারির সমন্বয়ক যারা ছিলেন, তারা সবাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা গুম বলি অথবা বন্দি এইরকম একটা পর্যায়ে চলে গেছেন, এবং তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুম করে রাখেন এবং সেখানে নির্যাতনও করেছেন। সেখান থেকে তাদেরকে আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দিয়েছেন, এবং তাদেরকে পরে ছেড়ে দেওয়া হয়েছে। 24 জুলাই আপনি হয়তো জানেন, ডিআরইউতে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমন্বয়করা সবাই একটা প্রেস ব্রিফিং করেন। সেই প্রেস ব্রিফিংটি ছিল ডিজিএফআই তাদেরকে অনুমতি দিয়েছে যাতে তারা এই প্রেস ব্রিফিং থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। কিন্তু আন্দোলনকারীরা সেখানে, আন্দোলনকারী বলতে সমন্বয়করা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আসিফ মাহমুদ তখনও গুম ছিলেন, তিনি ছিলেন না। অন্য আরও ছোট সমন্বয়ক যারা ছিলেন তারাও ছিলেন। তারা সেখানে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা না দিয়ে সরকারকে কিছু আলটিমেটাম দেন, কিছু শর্ত দেন যে আপনারা ইন্টারনেট চালু করেন, ক্যাম্পাস চালু করেন, তখন ক্যাম্পাসে গিয়ে আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করব। এর মাঝখানে এবার তাদেরকে যখন দমানো যাচ্ছিল না, প্রত্যাহার করা যাচ্ছিল না, 2 দিন পরে আবার 2 দিন অথবা 3 দিন পরে আবার হারুন তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়, ডিবিতে নিয়ে যায়। তারপরে খুব সম্ভবত 29 তারিখ তাদের মাধ্যমে আন্দোলন প্রত্যাহার ঘোষণা দেওয়া হয়, এবং তখন ছাত্র শিবির সহ বিভিন্ন বিদেশি সংগঠন এবং বিদেশে যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন তাদের নানাজনের সহযোগিতায় দ্বিতীয় সারির সমন্বয়ক যারা ছিলেন, তারা সবাই সমন্বয়ক ছিলেন। রিফাত রশিদ, মাহিন সরকার, আব্দুল হান্নান মাসুদ, তারা একটা সুরক্ষিত জায়গা থেকে ঘোষণা দেন যে ডিবি অফিস থেকে যে ঘোষণাটি দেওয়া হয়েছে এটি শিক্ষার্থীদের বা ছাত্র জনতার ঘোষণা নয়, আন্দোলন চূড়ান্ত পরিণতি। তখন 9 দফা ছিল, বিস্তারিত আমি বলার সুযোগ পাচ্ছি না। 9 দফা, আব্দুল কাদেরের মাঝখানে 9 দফা দিয়েছিলেন ছাত্র শিবির সহ অনেকের সমন্বয়ে, সহযোগিতায়, নানাজনের সঙ্গে আলোচনা করে। এই 9 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, যখন ডিবি অফিস থেকে একদিকে সমন্বয়কদের, মূলধারা সমন্বয়কদের ঘোষণা আসে, তখন তারা আরেকটি ঘোষণা দেন যে কোনো মূল্যে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর মাঝখানে অনেকগুলো সফট কর্মসূচি ছিল, যারা মারা গেছেন তাদেরকে দোয়া, তাদেরকে স্মরণ করা, তারপরে প্রোফাইল লাল করা। যেদিন আগস্টের 1 তারিখ প্রোফাইল লাল করার একটা কর্মসূচি ছিল, খুব সম্ভবত আগস্টের 1 তারিখ। সেদিন আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি ছিল হচ্ছে প্রোফাইল কালো করার, সবাই শোক করবে। কিন্তু তখন ছাত্রদের থেকে, বিশেষ করে সমন্বয়কদের থেকে, এবং বেশ কয়েকজন সমন্বয়কদের সঙ্গে আরও আছেন যারা বিহাইন্ড দ্য সিন কাজ করেছেন, তাদের দিক থেকে একটা কর্মসূচি আসে প্রোফাইল লাল করতে। সেদিন পুরো বাংলাদেশ আসলে 2 ভাগে ভাগ হয়ে যায়, এবং আমরা স্পষ্ট দেখতে পাই পুরো বাংলাদেশ, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বিচরণ করেন তাদের 90 ভাগ অথবা এর চেয়েও বেশি সবাই প্রোফাইল লাল করে ফেলে, এবং পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম লালে পরিণত হয়ে যায়, এবং এক ধরনের লাল বিপ্লব, যেটাকে তারা অনেকে লাল বিপ্লব বলে থাকেন, ওই দিনই পরিণত হয়ে যায়। তারপরের ঘটনা তো আরও ঘটনাবহুল। পরে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বা সফট কর্মসূচি দিচ্ছেন, এবং হারুনকে এক পর্যায়ে তাদেরকে সমন্বয়কদেরকে ছেড়ে দিতে বাধ্য হন। এর মাঝে 2 তারিখ কর্মসূচি ছিল, শুক্রবার ছিল,
ইসলামপন্থীরা বায়তুল মোকাররম থেকে মিছিল বের করে। এই পাশে বাংলাদেশের ইতিহাসে হয়তো প্রথমবারের মতো 2 আগস্ট একটি ঘটনা ঘটেছে, ইসলামপন্থী এবং বামপন্থী একসাথে একই জায়গায় দাঁড়িয়ে সমাবেশ করেছে এবং একই দাবিতে শেখ হাসিনার যে জুলুম নির্যাতন এসবের বিরুদ্ধে, শিক্ষার্থীদের হত্যার বিরুদ্ধে। এই একটি সমাবেশে হয়তো বাংলাদেশ ডানপন্থী এবং বামপন্থীদেরকে একসাথে পেয়েছিল এবং তারা হুজুররা বা ইসলামপন্থীরা বায়তুল মোকাররম থেকে এসেছিলেন, আর এদের এখানে প্রেস ক্লাবে একটি কর্মসূচি ছিল এবং এখানে আনু মোহাম্মদ সহ বামপন্থী নেতারা ছিলেন। একই জায়গা থেকে একই স্লোগানে এই প্রথম বাংলাদেশে কর্মসূচি সেদিন ছিল। এবং 3 তারিখের কথা তো সবাই জানেন, কেন্দ্রীয় শহীদ মিনারে একটি বড় কর্মসূচি ছিল, যেখান থেকে 1 দফার ঘোষণা দেন নাহিদ ইসলাম এবং সেখানে হাজার হাজার মানুষ জড়ো হন, জমায়েত হন। সেখান থেকে নাহিদ ইসলামের 1 দফা ঘোষণার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সরাসরি ফেসবুকে যারা শহীদ মিনার এসেছিলেন লক্ষ লক্ষ জনতা, তারা সবাই 1 দফার ঘোষণা দিয়ে দেন। তারা বলছিলেন যে শেখ হাসিনা যেহেতু এত মানুষকে মেরে ফেলেছেন, এটি যৌক্তিক দাবিতে আন্দোলন করতে নামা নিরীহ নিরস্ত্র সাধারণ জনতাকে, ছাত্র জনতাকে, এতজন মানুষকে মারার পরে তার আসলে আর ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই এবং এই জাতি, এদেশের মানুষ এই সিদ্ধান্ত সম্মিলিতভাবে নিয়ে নেয়, যার ফলে নাহিদ ইসলামের 1 দফা ঘোষণাটা খুব সহজ হয়ে যায় এবং সেদিন বিকেলে তিনি 1 দফার ঘোষণা দেন এবং তারপরে পরের দিন অসহযোগ আন্দোলনের ঘোষণা ছিল এবং সারা দেশে অসংখ্য জায়গায় ছাত্রলীগের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে শিক্ষার্থীদের এবং ছাত্র জনতার সংঘর্ষ হয় এবং বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগ পরাজিত হয়। তারপরে লং মার্চ একদিন এগিয়ে এনে 5 তারিখ দেওয়া হয় এবং সেদিনের ইতিহাস তো জানেন, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়। তখন অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছিলেন, অনেকে নতুন বাংলাদেশ বলছিলেন, নানাজন নানাভাবে এটাকে বলার চেষ্টা করছেন এবং সবাই সেদিনের রাজপথ, ঢাকার রাজপথ যারা দেখেন নাই তারা আসলে জুলাই বিপ্লব কী জিনিস বা জুলাইয়ের যে আন্দোলন কী জিনিস এবং একটা ফ্যাসিবাদী স্বৈর শাসনের পতনের ফলে মানুষের মধ্যে মুক্তির যে উচ্ছ্বাস কী জিনিস, আনন্দ কী জিনিস, এই বিষয়টা আসলে কোনোভাবেই অনুধাবন করতে পারবেন না। এর মধ্য দিয়ে আসলে বাংলাদেশটি নতুন বাংলাদেশের দিকে যাত্রা করে এবং এদেশের মানুষ যারা রাস্তায় সেদিন ছিলেন, যারা রাস্তায় নেমে এসেছিলেন, তাদের প্রত্যাশা ছিল বাংলাদেশ একটি নতুন দিকে, নতুন সম্ভাবনার দিকে যাত্রা করবে এবং পুরনো সমস্ত ব্যবস্থাপনা, পুরনো যত জঞ্জাল আছে সবগুলোকে কেটে উঠে বাংলাদেশ একটি উন্নত, সমৃদ্ধ, সুখী বাংলাদেশে পরিণত হবে। এই প্রত্যাশা সেদিন যারা রাজপথে ছিলেন তাদের সবার ছিল। রাজপথে যারা ছিলেন তাদের আসলে তারা বুঝেন নাই, তারা জানতেনও না। শেখ হাসিনা পালিয়ে গেছেন এটি এএফপির শফিকুল আলম ভাই 12টার সময় জানতে পারেন। তিনি এটি তার হাউসকে জানান, তার ঊর্ধ্বতন যারা ছিলেন তাদেরকে জানান। তারা একটু সময় নেন, সময় নিতে নিতে এই নিউজটা একেবারেই প্রকাশ হইতে 1টার মতো বেজে যায় এবং 1টার পরপরই এটা মোটামুটি উনার বরাতে বাংলাদেশের গণমাধ্যমগুলো ব্রেকিং দেওয়া শুরু করে এবং আমি যখন দেখছি যে আমাদের নিউজ তখন 12টার পরে ওই দিন নেট চালু করা হয়, আমার গ্রুপে আমি এটা পেয়ে গেছি মেসেজ, কিন্তু সাধারণ মানুষ তখন আসলে বিশ্বাস করতে পারছিলেন না। আমরা যখনই বলতেছি যে শেখ হাসিনা পালিয়ে গেছে, যেই আমাদেরকে পাশে পাচ্ছে সে আমাদেরকে জড়িয়ে ধরতেছে। আসলে কি পালিয়ে গেছে? সত্যি সত্যি পালিয়ে গেছে? মানে মানুষের মধ্যে যে খুশি, মানুষের মধ্যে যে আবেগ, মানুষ সেদিন সমানে সিজদায় লুটিয়ে পড়তেছে, মানুষ দু চোখে কান্না করতেছে, মানুষ খুশিতে আত্মহারা হয়ে পড়ছে, এইরকম একটা পরিস্থিতি। কিন্তু তখনও তারা ঠিক বিশ্বাস করতে পারতেছিলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে। কিন্তু তিনটার মধ্যে মোটামুটি সারা দেশের মানুষ এবং ঢাকায় যারা রাজপথে ছিলেন তারাও সবাই বুঝতে শুরু করলেন বা জেনে গেলেন যে শেখ হাসিনা আর নাই, তিনি পালিয়ে গেছেন। তখন তো মানুষের উচ্ছ্বাস সেটি পুরো রাত চলতে থাকে, পুরো দিন চলে। তখন বাদ ভাঙা উল্লাসে পুরো জাতি ঢাকা শহরে নেমে আসে। সমন্বয়ক যারা ছিলেন তাদের সঙ্গে ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো ছিল এদের সবার কম বেশি যোগাযোগ ছিল এবং সমন্বয়কদের নেতৃত্বে থাকাতে এই আন্দোলনের ক্যারেক্টারিস্টিক্স কী, কারা আন্দোলন করছে, কীভাবে কোথায় কী হচ্ছে, এইটা আসলে গোয়েন্দা সংস্থাও ঠিকঠাক ধরতে পারে নাই, সরকারও ঠিকঠাক বুঝতে পারে না যে কে কোথায় কী করছে। কারণ এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে, অনেকগুলো মানুষের ইনভলভমেন্ট আছে এবং একই সাথে গণমানুষের সর্বাত্মক অংশগ্রহণ আছে। এর ফলে 5 তারিখ তো অনেকে ধারণা করছিল যে অনেক রক্ত গঙ্গা বয়ে যাবে, কিন্তু 5 তারিখ কেন নিয়ে আসা হলো এটা যদি আমরা বলি, 4 তারিখ যখন সারা দেশে সংঘর্ষ হচ্ছে তখন সমন্বয়কদের কাছে সহ অন্য অনেকের কাছে একটা বার্তা আসতেছিল, সরকার যদি একদিন বেশি সময় পায় সেক্ষেত্রে তারা আরও বেশি মেকানিজম করতে পারে, সেক্ষেত্রে আরও বেশি গণহত্যা চালানোর জন্য, নির্মমতা চালানোর জন্য, ধ্বংসযজ্ঞ চালাবার জন্য পরিকল্পনা করার সময় পেতে পারে। সেজন্য সরকার যাতে এই সময়টুকু না পায়, রাজনৈতিক দলগুলোর সমন্বয় সহ ছাত্র জনতা এই কর্মসূচিটাকে, যেটি মার্চ টু ঢাকা ছিল, গণভবনমুখী কর্মসূচি ছিল, সেটিকে একদিন এগিয়ে আনে যাতে শেখ হাসিনা সময় করে না নিতে পারে আন্দোলন দমনের।
একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।